রাজবদলের 100 দিন, অর্থাৎ এই নতুন সরকারের পথ চলার শুরু। আর 100 দিন বলতেই আমাদের ওই সেন্টিমেন্ট কাজ করে। সেঞ্চুরি, সেঞ্চুরি মানেই ব্যাটার, তিনি হাতে ব্যাট নিয়ে একটু ওপরের দিকে তুলবেন, তুলে চারিদিকে দেখবেন। তো সেরকমই কি কি দেখবেন সেই প্রশ্নই আপনার কাছে আমার রয়েছে। অর্জুনবাবু, প্রথম প্রশ্ন আমার আপনার কাছে, যে নতুন যে দায়িত্ব, গুরু দায়িত্ব, আমি প্রথমেই জানতে চাইব 100 দিনে কি কি বাস্তবায়ন ঘটলো এবং কি কি পরিকল্পনা রয়েছে, যদি সেটা দিয়ে শুরু করা যায় আজকে। নমস্কার। প্রথমে আপনাদের মাধ্যমে আমি সমস্ত দর্শকদেরকে, বাংলার, পশ্চিম বাংলার মানুষকে অভিনন্দন, নমস্কার জানাচ্ছি। 100 দিনের আগে প্রায় 4 মে তারা সরকার বদল করেছেন। একটা বড় দায়িত্ব নতুন সরকারকে দিয়েছেন, যে সরকার ফার্স্ট টাইম পশ্চিমবাংলা 49 বছর একটা গভর্নমেন্ট চললো, যে তার সবসময় দিল্লি থেকে তারা নেগেটিভই থাকতো, পজিটিভ কোনো তাদের ওয়ে ছিল না, নেগেটিভ চিন্তাভাবনা ছিল। 49 বছর একটা রাজ্য পিছিয়ে গেছে। 49 বছর পরে একটা এমন সরকার এলো যে রাজ্যকে, দিল্লি আর এই রাজ্যে অনেকগুলো যে কাজ, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টে ছাড়া হয় না, তার জন্যে এক মঞ্চে থেকে, এক জায়গা থেকে দাঁড়িয়ে সেই পরিকল্পনা নিয়ে এগোবে। আপনি ভাবতে পারেন, আমাকে আমাদের দল ট্রান্সপোর্ট মিনিস্টার, শ্রমমন্ত্রী করেছে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টের পশ্চিমবাংলা বাসগুলো অন্য রাজ্যে যাবে, অন্য রাজ্যের যাওয়ার জন্য যা পরিকল্পনা নেওয়ার, সেটাও নিতে বাধা ছিল। এটার মধ্যে অন্যতম ছিল, এই বিষয়ে অন্যতম ছিল আপনি যেটা বললেন, যে দিনের পর দিন নজরদারির অভাব বাস মালিকরা বারবার বলেছেন, এবং বলেছেন ভাড়া না বাড়ালে আর তারা চালাতে পারবেন না। এবার কি তাদের কথা শোনা হবে? যদি শোনা হয় তাহলে তো আবার বাস যাত্রীরা একটু মনক্ষুণ্ণ হবে। দেখুন, প্র্যাকটিক্যাল কথা বললে সময় মতন চলতে হয় মানুষকে। আজকে রেলে পরিকাঠামো, রেলে পরিবেশ পরিস্থিতি, কত স্টেশন ভালো হয়েছে, এটা যদি সেই আমি ভাড়া বাড়ালাম না, বা আমি কিছুই নিলাম না, আমি সব করে দেব, আমি জানি না করবেন কোথা থেকে টাকা আসবে। এই যে একটা মিথ্যাচার কিছু কিছু মানুষ করে। আপনি বলছেন স্বপ্ন দেখলেই হবে না, বাস্তবায়নের পথটা দেখতে হবে। দেখুন, বিগত সরকারগুলো স্বপ্ন বিক্রি করেছে। মানুষ কিন্তু ভেবেছে কি হয়তো এটা সত্যি হতে পারে। যেরকম আপনি দেখেছিলেন, কয়েকটা রেলমন্ত্রী কথা আমি বলে দিই, যখন মাননীয় এক্স সিএম রেলমন্ত্রী ছিলেন, বলতেন আমি 1 পয়সা ভাড়া বাড়াই না। লালু যাদব বলতো আমি 1 পয়সা তো ভাড়া বাড়ায়গাই নেই। তার জন্য ওনাকে কোন একটা লন্ডনে কোন এক মূর্খ লোকেরা তাকে ডেকে ওর কথা শুনেছিল, তার বক্তব্য নাকি দিতে গেছিলেন ওখানে। তো উনি কি করেছিলেন সেটা আমরা জানি তো, বা পরে ভারতবর্ষের মানুষও জানলো। ধরুন 40 টন একটা ওয়াগন লোড নিতে পারে, সেখানে উনি 50 টন লোড করে তার ট্যারিফ নিলেন। কিন্তু তারপরে রেলের অবস্থা কোন জায়গায় গেল, আর খামিয়াজা আজ পর্যন্ত ভুগতে হয়েছে। এই সরকার, আমাদের ডাবল ইঞ্জিন সরকার যখন থেকে এসছে, রেলের বাজেট আলাদা থেকে কিছু, যে আগে কি ছিল, রেল বাজেট হবে, তারপরে এই হবে ওই হবে, দেখুন সবটাই শুধু দেখিয়ে কোনোদিন কোনো ডেভেলপমেন্ট করা যায় না। আপনাকে কিছু কাজ গ্রাউন্ড লেভেলে করতে হয়। আজকে স্টেশনগুলো দেখুন, রেলওয়ে স্টেশন, এক একটা স্টেশন আছে, লাউঞ্জ দেখলে মনে হচ্ছে এয়ারপোর্টে। আপনি বলছেন যে কাজ কথা বলবে, ওই ওরকম ফাঁকা আশ্বাস না। দেখুন কতদিন। আরো একটা বিষয় অর্জুনবাবু আপনার কাছ থেকে আমার জানার আছে, সেটা হচ্ছে দিনের পর দিন বাস মালিকরা বলেছে পুলিশের নাকি একটা ব্যাপক জুলুমবাজি চলে, সেই জুলুমবাজি সামলে তারা তাদের ওই যেটুকু তারা আয় করেন, সে আয় করতে তাদের কাল ঘাম ছুটে যায়। আপনি এই আশ্বাস দেবেন যে এই জুলুমবাজি বন্ধ হবে? আমি 100% একমত আছি। আমাদের দেশে, শুধু বাংলায় নয়,
আমাদের দেশে কোনো একটা আইন তৈরি হলে তার যে ইমপ্লিমেন্ট এজেন্সি মানে ইচ্ছা থাকলেও না ইচ্ছা থাকলেও পুলিশটাই হয়ে যায়। আর পুলিশ সেই ক্ষমতাটাকে খুব নেগেটিভভাবে নিজে প্রফিটের জন্য প্রফিট মেকিং মেশিন বানিয়ে দেয়। এখানে শুধু নয়, সারা ভারতবর্ষের মধ্যে এই পুলিশের অত্যাচারে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে সব থেকে ভুক্তভোগী আছে সারা ভারতবর্ষে। আপনি তো দাবাং মোড়ের জন্য বিখ্যাত, তো আপনি এটা দেখবেন? না, আমি দেখবো না, দেখছি। আমি শুধু দেখবো না, আমি দেখবো বলাটা আমি বিশ্বাস করি না। প্রসেস শুরু হয়ে গিয়েছে। আমি এটা বিশ্বাস করি, দেখবেন এখন আমাদের রাজ্যেই যে পুলিশের একটা দাপট যে ছিল, বিনা কোনো কারণে মানুষের উপরে হ্যারাসমেন্ট করা, তাদেরকে করা। হ্যাঁ, ভুল হলে দেখুন আমাদের রাজ্যে আবার অদ্ভুত জিনিস ছিল, 27 লাখ টু হুইলার, ফোর হুইলার বা বড় গাড়িগুলো তার উইদাউট রেজিস্ট্রেশনে চলছিল। এমন জায়গা আছে আমাদের বাংলার মধ্যে যেখানে উইদাউট নাম্বার প্লেটে গাড়ি চলছে, তার সংখ্যা 27 লাখ ছিল। 27 লাখ, ভাবুন কত রেভিনিউ লস হচ্ছে। আমি মনে করি সেই জায়গা থেকে রেভিনিউ আর্ন করা দরকার। আর আরও পরিকাঠামো যদি ভালো করতে হয় তাহলে একটা ব্যালেন্স করা উচিত। আজকেও আমি বলছি, প্রাইভেট মালিকরা কোথাও কোথাও নিজের ইচ্ছা ভাড়া নিয়ে না। আবার সরকারি বাস নেই, বলতে গেলে সরকারি বাস বিগত সরকার 700 বাস ওই ডিপোগুলোতে পড়ে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, এই যে আপনি যেটা বললেন, আমি আপনার কথা সূত্র ধরেই বলি, কিছু ভালোর তো আবার কিছু অন্য দিক আছে। যেমন ধরুন মহিলাদের জন্য এই যে বিনামূল্যে হয়ে যাওয়া, এটাতে আবার এই কারণে নাকি বেসরকারি বাসের ক্ষেত্রে মহিলা যাত্রী কম হচ্ছে বলে তাদের একটা গোঁসা হয়েছে। তো তাদের জন্য কি আলাদা কিছু ভাবা হবে? দেখুন, আমি মনে করি সরকারি বাসে সরকারি একটা ঘোষণা আছে। সরকার একটা আমাদের যে ভোটের আগে আমরা একটা ঘোষণা করেছিলাম, তো সেই ঘোষণা অনুযায়ী আমরা এই করেছি। কিন্তু এই যে সরকারি বাসে যে মহিলাগুলো চলছেন তার পয়সা কিন্তু ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে আমাদের গভর্নমেন্ট দেয়, এটা এমনি না। এখানে আরও আমাদের মুখ্যমন্ত্রী একটা খুব ভালো জিনিস করেছেন। একটা আমরা কার্ড তৈরি করেছি, স্মার্ট কার্ডের মতন আছে, পিঙ্ক বলুন, ইয়েলো বলুন, যাই বলুন, সে কার্ডে কেওয়াইসি থাকবে। তো সেখানে একটা সিস্টেম করে দেওয়া হবে। দেখুন, বহু লোক আছে, যখন প্রথম বিনা পয়সা গ্যাস দেওয়া হলো তখন অনেক পরে কিন্তু গ্যাস বিনা পয়সার লোক ছেড়েও দিয়েছিল। এরকম আছে। এখানে প্রাইভেট বাসে কিছু সমস্যা হচ্ছে, এর মধ্যে সমস্যা হচ্ছে না এটা আমি ওই ধরনের লোক নাকি আমি যে সমস্যা হচ্ছে না আমি বলে দিলাম আপনার সামনে, সমস্যা হচ্ছে। কিন্তু তাদেরকে যদি বাঁচিয়ে না রাখা হয়, শুধু সরকারের উপরে ডিপেন্ড করে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো পরিষেবা আপনি চালাতে পারবেন না। আরো একটা বিষয় জিজ্ঞেস করি, সেটা হচ্ছে এই যে তথ্য প্রযুক্তির এত উন্নতি, মানে এআই এর সময় মানুষ তো সবসময় মোবাইল ফোন নির্ভর হয়ে গিয়েছে, তারা সব কিছুই ট্র্যাক হচ্ছে। আপনি এটাও নিজে বিশ্বাস করবেন, এই যে বাস কোন রুট দিয়ে যাচ্ছে এটা মানুষ ট্র্যাক করে তারপর তার ডেইলি রুটিন সেট করে। বিগত সরকার আমলে সেটা শুরু হয়েছিল, কিন্তু এতই তার কদর্য পরিষেবা ছিল, মানুষজন ভীষণভাবে ভুক্তভোগী। সেই ডিভাইস ট্র্যাক, লোকেটার ট্র্যাক করা, এগুলো কি নতুন করে আবার শুরু হবে? দেখুন, ভিএলডিটি বলে একটা ভেহিকেল লোকেশন ট্র্যাকিং একটা সিস্টেম ছিল। এখানে দুর্নীতি বিগত সরকার, কেউ 14,000 টাকা, কেউ 18,000 টাকা নিচ্ছিল। আবার আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টে যে আইন আছে এটা লাগাতে হবে। এখানে ট্র্যাকিং সিস্টেম আছে, কিন্তু খুব কায়দা করে বিগত সরকার একটা এমন কোম্পানিকে দিয়ে দিয়েছিল যে 2 মাসের জন্য ট্র্যাকিং সিস্টেম আছে। যখন ইউজ হলো, তার যখন পারমিট নিতে হবে বা তার লাইসেন্স নেবে যখন গাড়ির, তখন ওই 2 মাসটাই চলবে, তারপরেও বন্ধ হয়ে যাবে। এরকম সিস্টেম করে এখানে চুরি সিস্টেম, মানে ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে চুরি করার আমি মনে করি নটওয়ার লালও এখানে হার মেনে গেছিল। এবার সেটা স্বচ্ছতার পথে। একদিনে তো হবে না, সময় লাগবে, কিন্তু একদিনে হবে না, কিন্তু হবে, কিন্তু একদিন হবে। কেন হবে? আমাদের সরকার একটা জিনিস মনে করছে, জিরো টলারেন্স
উপরে আমরা বিশ্বাস করছি। হ্যাঁ, নিশ্চিতভাবে 140 কোটি মানুষের দেশ, 11 কোটি মানুষ পশ্চিমবাংলা থাকেন, সময় লাগবে, কিন্তু ইচ্ছাশক্তি ভালো থাকলে করা যেতে পারে। না করা, আমি সব যারা ডিলার ছিলেন ডেকে বলেছিলাম 7,500, একজন ডিলার ওর মধ্যেই বলো 5,000 টাকা খরচা আছে, একজন বললো 6,000, আমি বলি ঠিক আছে 7,500, 7,500 টাকার উপরে লক করলাম। আপনাদের মাধ্যমে অনেক ট্রাক যারা চালায় তারা মালিকরাও বলেছিল কি এটা খুব দুর্নীতি হচ্ছে, আমরা ওটা বন্ধ করালাম, আমরা 7,500 লক করে দিয়েছি। বুঝতে পেরেছি। আমরা অনেক এজেন্সিকে ঢুকাচ্ছি। দেখুন, একটা এজেন্সিকে যদি ফেভার করে দেওয়া হয়, সে মনোপলি হলে যেটা হয় পশ্চিমবাংলা যেটা হয়েছিল, মানে একটা এজেন্সি আপনার কি বলা যায়, ওই ক্যামেক স্ট্রিট যদি ফিক্স হয়ে যেত তো সারা বাংলা যেটা হয়েছে মনোপলি চলবে। আচ্ছা, আমি অতিথিদের যারা যারা রয়েছেন, সম্মাননীয় অতিথি, তাদের প্রশ্ন নেব, তবে তার আগে একটা ছোট্ট বিষয় আমি ছুঁয়ে যেতে চাই। এইটা চিরকালীন সমস্যা, দীর্ঘদিন ধরে চলছে, আপনিও সেটা উল্লেখ করলেন বারবার, এবং আপনার কথা আমি একটা ইঙ্গিত পেলাম যে এইটা আর এইসব অ্যালাউ করা হবে না। এই যে ধরুন একটা লাইসেন্স তো পেতে হবে, কারণ প্রত্যেকেই স্বচ্ছভাবে সৎভাবে তার ব্যবসা করতে চান। এই লাইসেন্স পেতে গেলে দেখতে পাওয়া যায় যে নর্মাল প্রসেস, তার মাঝখানে দালালদের একটা বিরাট খপ্পরে পড়তে হয় এবং তাদেরকে এড়িয়ে যাওয়া যায় না। এইটা কি বন্ধ করা সম্ভব? দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা বলেছি ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে অনেকগুলো লিবারাল সিস্টেমের মধ্যে নিয়ে যেতে হবে, লিবার্টি দিতে হবে। যদি আজকে অনলাইন সিস্টেম আছে সব কিছু, তাহলে দালাল কেন থাকবে? আমি অনেক জায়গায় নিজে পার্সোনালি গিয়ে বন্ধ করিয়েছি, আমাদের অফিসারদেরকে ইনস্ট্রাকশন আছে বন্ধ করতে হবে। কিন্তু জানেন তো, একটা খারাপ কাজ করতে করতে হ্যাবিট হয়ে গেছে অফিসারদেরও, আমি দোষ দেব না, ওরাই কন্টিনিউয়াস চলে আসছে। ওই বাড়িতে বসেই সব কিছু যদি ঠিক হয়ে যায়, ট্রেডমিলে হেঁটে যদি বাজেট ঠিক করে দেওয়া যায়, যদি বাড়িতে বসে ঠিক করে দেওয়া হয় কি পশ্চিমবাংলা ট্রান্সপোর্ট কীভাবে চলবে বা পশ্চিমবাংলা কীভাবে ট্রান্সপোর্ট থেকে তোলাবাজি করতে হবে, তাহলে কিন্তু অসম্ভব ব্যাপার আছে। আপনাকে ফিল্ডে নেবে কাজটা করতে হবে। বেশ, আমার আরও অনেক প্রশ্ন রয়েছে, সেটা চলতেই থাকবে যদি করতে হয়, কিন্তু সম্মাননীয় অতিথিদের থেকে আমি একে করে প্রথমে সুআশিস। হ্যালো, অর্জুন দা, থ্যাংক ইউ। অনেক কিছু শুনলাম পর্যটন নিয়ে। আমার দুটো ছোট ছোট প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, সব জায়গায় আমরা এখন শুনছি গ্রিন ট্রান্সপোর্টেশনের কথা, কিছু জোনকে ধরে যেখানে সাইক্লিংটাকে ম্যান্ডেটারি করা হচ্ছে, কোনো রকম অন্যরকম ট্রান্সপোর্টেশনকে নেওয়া হচ্ছে না, এরকম কোনো প্ল্যান আছে কি? স্পেশালি সেক্টর 5-এ যেখানে আমরা দেখছি, সেক্টর 5 রাজারহাটেরও বহু জায়গায় দেখছি যেখানে আর্টিফিশিয়াল সাইকেল স্ট্যান্ড বানানো হয়েছে, তো সেগুলো কি পাবলিক ইউসেজের জন্য কিছু ট্রান্সপোর্টেশনের কোনো প্ল্যান আছে সেটা নিয়ে? দ্বিতীয় কথা হচ্ছে, ট্রান্সপোর্টেশনের মাধ্যমে বা ট্রান্সপোর্ট মিনিস্ট্রির মাধ্যমে একটা কালচারাল স্টেটমেন্টও যায় বাইরে, যেরকম আমাদের ট্রাম আছে, এরকম অনেক রকম কালচারাল স্টেটমেন্টও নিয়ে যাওয়া যায়, তো সেইগুলো বিষয়ে কোনো প্ল্যান আছে নতুন সরকারের? সেটা আমরা জানতে পারলে ভালো লাগতো। থ্যাংক ইউ সুভাষিস। দেখুন, পশ্চিমবাংলা প্রত্যেকটা ডিপার্টমেন্ট, যেটা 38-40টা ডিপার্টমেন্ট, যে কোনো ডিপার্টমেন্ট ধরুন, তার ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়েছে। 3 মাস 40-45 দিন 50 দিনের সরকার, এখানে সেক্টর 5টাকে দেখেই যদি আপনি সারা বাংলা ভাবুন তাহলে হবে না। আপনাকে সেক্টর 5 সারা বাংলাকে বানাবার চেষ্টা করতে হবে, তাহলেই সারা বাংলার মানুষ এটা বিশ্বাস করবে। এবার ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট অনেকগুলো পরিকল্পনা নিয়েছে, যেরকম দেখুন ফান্ড নেই আমাদের কাছে, কিন্তু বাস চালাতে হবে। তো বাস কীভাবে চলবে? জেসিসি মডেলে আমরা বাস চালাচ্ছি। অন্য রাজ্যে আমার প্রায় 70% রাজ্যের ট্রান্সপোর্ট মিনিস্টারের সঙ্গে আমি কথা বলেছি, যে মডেলগুলো ওখানে বিনা ইনভেস্টমেন্টে মডেল চালানো যেতে পারে, সেখান থেকে সরকারের আয় হতে পারে, আবার নিজের পয়সাও খরচ না হয়, আবার ইন্টার স্টেট বাস চালানো যায়, তাতে 2 স্টেটের লাভ হয়। আমরা সিকিম থেকে এগ্রিমেন্ট করেছি, আমরা উড়িষ্যার সঙ্গে আমাদের কালকেই মিটিং হয়ে গেছে, আমরা উত্তরপ্রদেশের মন্ত্রীর সঙ্গে আমার পার্সোনাল রিলেশন আছে, দিল্লি যিনি ট্রান্সপোর্ট মিনিস্টার সঙ্গে তার আমার পার্সোনাল রিলেশন, বিহারে আমার পার্সোনাল রিলেশন। এরকম আমরা এই সমস্ত সার্কিট, দেখুন ভারতবর্ষে না, পৃথিবীতে সব থেকে বেশি কেউ যদি ঘুরে তাহলে বাঙালি, পশ্চিমবাংলা বাঙালি মানুষরাই সারা পৃথিবীতে ঘুরে। আপনি যে কোনো জায়গা ঘুরতে যাবেন, দেখবেন 4টে লোকের পরে একজন বাঙালি ভদ্রলোক ঘুরতে বেরিয়েছেন।
কম পয়সা হোক বেশি পয়সা হোক সেটা না, এই যে মার্কেটিং বাংলার যে বাংলার বাসগুলো যেখানে যেত তো দেখেই মনে হচ্ছিল এরা বাংলা পশ্চিমবঙ্গের, এখানে কিছু হবে না, পুরো বাসটা মানে কোনো ভালো অবস্থা নেই। এখন আমরা ভালো বাস, আমি বলেছি প্রাইভেট সেক্টরকে কি 3000 ভলভো বাস প্রাইভেট সেক্টরকে আমরা পারমিট দেবো সারা ভারতবর্ষে, পশ্চিমবাংলার নামটা যাতে ঘুরে, যাতে পশ্চিমবাংলা একটা সম্মান বাড়ে সারা ভারতবর্ষের এবং মধ্যে। যেটা বললো ঐতিহ্য, Yeah. কালচার খুব ইম্পর্টেন্ট। আপনি একটা ট্রামের কথা বলেন, আমার একটা ড্রিম প্রজেক্ট আছে, আমি কলকাতাতে ট্রাম আনবই, আর এটাও বলছি সরকারে পয়সা না লাগিয়ে আনবো, এটাও আপনি দেখবেন। এই বেশ, এটা আমাদের হেডলাইন হলো আজকে, এটা আমাদের হেডলাইন, এটা শিরোনাম। সরকারে পয়সা লাগবে না। শ্রমমন্ত্রী বলছেন, পরিবহন মন্ত্রী বলছেন পশ্চিমবঙ্গে ট্রাম আবার আমরা ফিরিয়ে আনবো, ঐতিহ্য ফিরিয়ে আনার কথা বলছেন। থ্যাংক ইউ সো মাচ, আমরা অপেক্ষায় থাকছি। কৌশিকবাবু। নমস্কার স্যার, কনগ্রাচুলেশন ফর দিস 100 days। অ্যাকচুয়ালি আমি ইজি রাইড নামে শিলিগুড়ি কলকাতা রুটে বাস পরিষেবা দিয়ে থাকি। ইভেন এইটা খুব প্রিমিয়াম রুট, এই রুটে এভরিডে 150 বাসেস প্লাই করে। সবথেকে বড় সমস্যা হচ্ছে না কলকাতা না শিলিগুড়ি কোনো জায়গাতে একটা ভালো বাস টার্মিনাল নেই। ইভেন প্যাসেঞ্জারদের বসার জন্যে সেরকম ভালো হাইজিন লঞ্চ প্লাস ওয়াশরুম কিছুই নেই। এই নিয়ে কি আমাদের সরকার আগামী দিনে কিছু ভাবছে? ধন্যবাদ আপনার এই প্রশ্নকে নিয়ে। ইতিমধ্যে আপনাকে বলি, বিশেষ করে শিলিগুড়ি ইন্টারন্যাশনাল টার্মিনাল আমরা করছি, সেখানে আমাদের নীতিন গডকরিজির সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছিলাম। উনি বলেছিলেন তুমি আমাকে ডিপিআর করে পাঠাও, টাকাটা আমি দিয়ে দেবো। আমি আপনাকে বলছি 20টা বাস ডিপো টার্মিনাস যাই বলুন, টার্মিনাল যাই বলুন, একটা তো ইন্টারন্যাশনাল করছি শিলিগুড়ি, যেহেতু আশেপাশে অন্য অন্য দেশও আছে। 20টাকে আমরা ডেভেলপ করব, সরকারের 1 পয়সা খরচ না, একদম এয়ারপোর্ট লাউঞ্জ মতন করব। আমার প্রথম শর্ত কি আছে, যার সঙ্গে আমি কথা বলছি, এখানে অনেক আমাদের দেশেও ফান্ডিং আসবে, আমাদের রাজ্যের লোকরা ফান্ডিং করবে, আমাদের বিদেশ থেকেও ফান্ডিং আসবে এখানে। আমার প্রথম তাদের কাছে আমি যেখানে যাই আমাদের এই রাজ্যের মধ্যে, মানে যে কোনো জায়গা গেলে, যদি 5 স্টার হোটেল ছেড়ে দিন, আমাদের যে রেস্টরুমগুলো মানুষ যেতে ভয় পায়, ঠিক, এই জায়গাটাকে যদি বাস ডিপো যেখানে আছে বা বাস টার্মিনাস যেখানে আছে, আমাদেরই আপনার ঘরের লোকরা যাচ্ছে ওখানে, কোন পরিস্থিতিতে ওখানে যাচ্ছে, না বসতে পারছে, না দুনিয়ার ক্রিমিনাল আশেপাশে কবে কে নিয়ে পালিয়ে যাবে, কোনো সিসিটিভি সার্ভেলেন্স নেই, কেউ দেখার লোক নেই। সরকারি বাস ডিপোতে টোটো অটো ঢুকিয়ে বসে আছে, কেউ বলার লোক নেই। এই জায়গাটাকে বন্ধ করাতেই হবে, এই জায়গাটাকে সেই মনিটরিং শুরু হয়ে গেছে আশা করি। একদম। বেশ বেশ। জন্টু বড়াইক, পলিটিক্যাল অ্যানালিস্ট, আপনাদের যাবতীয় কাজকর্মের উনি অ্যানালিসিস করেন আমাদের শোতে এসে, আমাদের অনুষ্ঠানে, কিন্তু আজকে ওনার কিছু প্রশ্ন। জন্টুদা। হ্যালো, হ্যাঁ, মাননীয় মন্ত্রী মহাশয়কে নমস্কার। আমার দুটো প্রশ্ন, আমি জানি না প্রথম প্রশ্নটা আপনাদের দপ্তরের সাথে রিলেটেড কিনা। আমার বাড়ি উত্তরবঙ্গে, মূলত জেলাতে যদিও থাকি কলকাতায়। আমি আমাদের সার্ভে সূত্রে দেখেছিলাম যে পশ্চিমবঙ্গের জেলা শহরগুলো বিশেষ করে সবচেয়ে ভয়ানক যে রোডের প্রবলেমের মধ্যে একটা প্রবলেম হচ্ছে টোটো কন্ট্রোলের বাইরে। মানে এরা কোনো আইন তো মানছেই না এবং তাদের কোনো মনিটরিংয়ের ব্যবস্থা নেই। আমি হিলকার্ট রোডে, আমি শিলিগুড়ির কথা বলছি, আপনারা ক্ষমতায় আসার পরে 107 দিনে হিলকার্ট রোডের উপরে একটা করেছেন, লিমিটেড করেছেন, কিন্তু সেবক রোড বড় বড় করে হোর্ডিংয়ে লেখা আছে টোটো অ্যালাউ নেই, একদম ট্রাফিক পুলিশ থেকে, কিন্তু টোটো চলছে এবং নাম্বার প্লেট যুক্ত, নাম্বার প্লেট ছাড়া। এবং বিশ্বাস করুন শহরের গতিকে যেভাবে কমিয়ে দিয়েছে, এটা প্রথম। এটা নিয়ে কি আপনাদের দপ্তরের কোনো ভাবনা আছে? কারণ আপনারা কিছুদিন আগে আপনিই বোধহয় একটা স্টেটমেন্ট দিয়েছিলেন যে আমরা টোটো হাই রোডে ন্যাশনাল ইয়েতে উঠতে দেবো না, কিন্তু সেটা কিন্তু ইমপ্লিমেন্ট হচ্ছে না। দ্বিতীয় বড় প্রশ্ন, যে ভারতবর্ষে প্রথম ভূতল পরিষেবা কোচবিহার স্টেট ট্রান্সপোর্ট, মহারাজা জগদীবেন্দ্রনাথ মহারাজ, তখন কোচবিহার ওয়েস্ট বেঙ্গলের পার্ট হয়নি, পরবর্তীকালে পার্ট হওয়াতে ওটা এনবিএসটিসি নাম হয়। তো তার মানে ভারতবর্ষে প্রথম সরকারি ব্যবস্থাপনায় ট্রান্সপোর্ট চালু হয় পশ্চিমবঙ্গ থেকেই। কিন্তু আপনি নিজেই বলছেন যে সরকারি ব্যবস্থা বিগত সরকারে সময় এনবিএসটিসি, এসবিএসটিসি বা অন্য মুডের যে সরকারি ট্রান্সপোর্টগুলো এতটাই বাজে অবস্থা।
ফলে সরকার যদি এই ব্যবস্থাটাকে কন্ট্রোল না করে, নিজেদের গ্রিপটা না তৈরি করে, তাহলে কিন্তু হাজার প্রাইভেট কনসার্নগুলো ট্রান্সপোর্টটা করুক না কেন, মানুষ কিন্তু সহজলভ্যভাবে বেটার ট্রান্সপোর্ট পাবেন, এটাও আপনি জানেন। সেটা নিয়ে কি আপনার কোনো ভাবনা? প্রশ্ন উইথ এক্সপ্লেনেশন বলুন এবার। আপনার খুব ভালো প্রশ্ন দুটোই। প্রথম টোটোটা বলে দিই। আমাদের যে ট্রান্সপোর্ট আইন, সেন্ট্রাল গভর্নমেন্ট হোক বা আমাদের যাই হোক, এতে টোটো কোনো রেজিস্ট্রেশনে জায়গা নেই। কিন্তু বিগত সরকার টোটো রেজিস্ট্রেশন ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট থেকে করায়নি, মিউনিসিপ্যালিটি থেকে করিয়েছিল। আমি প্রথম দিন থেকে এই ইনস্ট্রাকশন আমরা পাস করেছি কি আপাতত যে রোডগুলোর উপরে স্পিডে বাসগুলো চলে বা স্পিড নিয়ে গাড়িগুলো চলে, সেখানে টোটো যাতে না থাকে। কিন্তু আমি কেটা আগেই বলেছি কি আমাদের রাজ্যে এই 49 বছর যে ডিএনএ, তার মধ্যে যে সমস্যাটা ঢুকে আছে কি কোন একটা ডিপার্টমেন্ট যদি এক জায়গা থাকে তাহলে কাজ করতে সুবিধা। আজকে একটা সমস্যা যদি আসছে তাহলে আমাকে 5টা লোকের সঙ্গে কথা বলতে হচ্ছে। ভাই, আমার এই কর্পোরেশন, আমি আগামী দিন সিএমকে আগে একটু ঠিক করে নিই, বাস টাস নামাই, তারপরে আমরা বলবো সিএম সঙ্গে কথা বলবো, মাননীয় সিএমকে, আমাদের যা ফোরাম আছে যেখানে কথা বলে। এই অতগুলো কর্পোরেশন করে কোনো লাভ নেই। ওয়ান উইন্ডোতে যেরকম সব সমস্যা হল করলে সুবিধা হয়, এক জায়গা থেকে বসে কন্ট্রোল করলে কিন্তু সব সমস্যাটা খুব তাড়াতাড়ি হবে। আইনটা প্রয়োগ করতে গেলে সবার কাছে এই তাড়াতাড়ি পৌঁছে যায়। একটা এই টোটো সমস্যা। দ্বিতীয় সমস্যা যেটা আপনি এই কর্পোরেশনের ব্যাপারটা বললেন, আপনার ওই স্টেট ট্রান্সপোর্ট, এই কর্পোরেশনের ব্যাপারে, তা আমি ব্যক্তিগতভাবে মনে করি কি অত কর্পোরেশন করে কোনো লাভ নেই। কর্পোরেশন একটাই থাকুক, ওয়েস্ট বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন নাম দেওয়া। এখানে করলে কন্ট্রোলিংটা খুব ভালো হবে, সিঙ্গেল উইন্ডো থেকে। একটা আমাদের ডিপার্টমেন্টের বলছি, ধরুন আমি শ্রমমন্ত্রীও আছে, এবার চায় বাগানের লেবার সমস্যা আমি দেখব, আবার চায়ের সমস্যা টি বোর্ড দেখবে, তা কি করে সমস্যা হল হবে? এই বিগত 49 বছর ধরে সরকার এমন করে রেখে দিয়েছে কারো সঙ্গে কারো দেখান হওয়ার জন্য 1.5 মাস চলে যাবে। আপনি কনভার্জিংটা চাইছেন যে এক জায়গা থেকে কন্ট্রোল হোক কি হ্যাঁ এই চায় বাগানের সমস্যা এখান থেকে হবে। আজকে ট্রান্সপোর্টের সমস্যা যেরকম এক জায়গা থেকে করো, আজকে শ্রম দপ্তরে এমন কাজ আছে আপনাকে বলছি। এই যে এয়ারপোর্টে যে ওই গাড়িগুলো চলতো, ট্যাক্সিগুলো, যাত্রী সাথী নাম, ওকে আইটি ডিপার্টমেন্ট দেখতো। রাজীব কুমার বসেছিল, মানে দেখলে মনে হয় সব থেকে ইমানদার লোক পৃথিবীতে, ওর থেকে বেঈমান লোক খুঁজে বাংলা তো পাবে না, আমি জানি না। ও কন্ট্রোল করবে। একটা সুবিধা আমাদের একটা পশ্চিমবাংলার সুবিধা অ্যাপ চালাচ্ছিল, একটা উত্তর সুবিধা অ্যাপ। ওর কন্ট্রোল ওর কাছে, কত গাড়ি ঢুকবে, কত মাল নেবে, ওর সরাসরি ওর কন্ট্রোল করবে। ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট আছে, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টকে কন্ট্রোল করতে আজকে ফিটনেস সেন্টার নেই। এই যে ফিটনেস সার্টিফিকেট দেওয়া হয়, তার ফিটনেস সেন্টার বলে কোনো আমাদের এখানে নেই। ও চশমা খুলে আমরা দেখে ফিটনেস করে দিচ্ছি। গাড়ি অ্যাক্সিডেন্ট হলে কে তার জবাব দেবে কোনো ঠিক নেই। আমি যখন মাননীয় মুখ্যমন্ত্রীকে বলি, উনি বলেন ইমিডিয়েট এটাকে সব জায়গা চালু করা দরকার আছে। ফিটনেস সেন্টার শুধু কাগজে ফিটনেস হচ্ছে, কিন্তু 49 বছর একটা সরকার চলে গেল। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন আমাদের পশ্চিমবাংলার লোক একটু সময় নিয়ে লোককে তাড়ায়। তা আমার মনে হচ্ছে অত সময় দেওয়ার কোনো মানে হল না। কি যারা শুধু চুরি করে গেল, আমরা দেখে দেখলাম কি চলো ভাই, ওকে চুরি করছে আমাকে দিচ্ছে। তো এইভাবে কিন্তু পশ্চিমবাংলার অবস্থাটা আছে।
বেশ, এবার সুশান্তবাবু দীর্ঘদিন স্বাস্থ্য দফতরের সামলেছেন, তো সেই স্বাস্থ্য মানে পরিবহনের স্বাস্থ্য তা নিয়ে আপনার কি প্রশ্ন সরাসরি হ্যাঁ। পরিবহন মন্ত্রীকে? নমস্কার পরিবহন মন্ত্রীকে। আমি তো স্বাস্থ্যের লোক, স্বাস্থ্যের বাইরে আমি খুব কিছু বলি না, কোনোদিনই বলিনি, এনারাও জানেন যখন এখানে এসেছি। তা স্বাস্থ্যের ব্যাপারে পরিবহনের আমি একটা কথা যেটা পরিবহন মন্ত্রীকে আমি বলতে চাই, সেই প্রবলেমটা কিন্তু খুব বার্নিং প্রবলেম, সেটা হচ্ছে রিগার্ডিং অ্যাম্বুলেন্স পরিষেবাটা কিন্তু মানুষের কাছে একদম ভালো পৌঁছায় না। এই যে অ্যাম্বুলেন্স, এই মানুষ এই আমরাও দেখেছি বহু সময় যে ঘাড়ে করে তার বাবা মাকে নিয়ে যাচ্ছে, মানে অ্যাম্বুলেন্স পাচ্ছেই না, মানে কোনোভাবে অ্যাম্বুলেন্স করে নিয়ে যেতে পারছে না। এটা কিন্তু একটা খুব মানে মারাত্মক প্রবলেম। এবং এটা যেমন গ্রামে গঞ্জে আছে, আমার নিজের ব্যক্তিগত ধারণা, এবং আমিও অনেক সময় চেষ্টা করেছিলাম, আমি যখন ডাইরেক্টর মেডিকেল এডুকেশন ছিলাম, কিন্তু আমি সত্যি কথা বলতে কি পুরোটা করে উঠতে পারিনি, বিভিন্ন কারণে। অনেক সময় আমি দেখেছি যে অনেকে ওই ব্যক্তিগত উদ্যোগে বা কোনো ক্লাব বা কেউ একটা উদ্যোগে তারা একটা অ্যাম্বুলেন্স সেবা চালু করে, কিন্তু ওই মেনটেনেন্সটা হয় না। তো এই ব্যাপারে আপনি কি, আপনার কোনো ভাবনা চিন্তা আছে বা আপনি কি ভাবছেন, এটা আমি একটু জানতে চাইবো। দেখুন, আপনার প্রশ্নটা ঠিকই আছে, কিন্তু এই আমার ডিপার্টমেন্টের মধ্যে পড়বে না। যাই হোক, আপনি বলেছেন খুব ভালো কথা। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলবো। আমরা ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে যদি এই সুদূর গ্রামগুলোতে যেখানে বাসগুলো চলে বা চালানো যাবে, যদি কিছু আমরা হসপিটালকে সহযোগিতা করি। আমি আপনাকে বলছি কোন জায়গা সমস্যা নেই। আমি বিগত কাল মুর্শিদাবাদে গেছিলাম, বিড়ি মজদুরের জন্য একটা খুব সুন্দর তারাপুরে হসপিটাল ছিল। মানে দেখে আমার নিজে চোখ দিয়ে জল বেরিয়ে গেল, কি হসপিটাল আছে না কি আছে ওখানে, অত সুন্দর পরিকাঠামো, বাট কোনো ট্রিটমেন্ট ব্যবস্থা নেই। শুধু 2-3জন ডাক্তার আছেন, বেচারা ওনারা থাকার জায়গা নেই বা ওনার কোন কিছু করার জায়গা নেই। এই যে বিড়ি মজদুরের জন্যে, যেহেতু বিড়ি মজদুরের ম্যাটারগুলো আমাদের ডিপার্টমেন্টে আছে, আমাকে যেতে হয়েছিল দেখতে। আর শুনে অবাক হয়ে যাবেন, ওখানে দুটো বড় বড় ইন্ডাস্ট্রি আছে, একটা এনটিপিসি আপনি জানেন, আর একটা আছে ওখানে সিমেন্ট ফ্যাক্টরি আছে। ওই দুজনই আমার যাওয়ার পরেই আমাকে ফোন করে বলল, আমরা টাকা দিতে রাজি আছি, আপনারা ওই হসপিটালগুলোকে ঠিক করে দিন। 10 বছর ধরে ওখানে সব মেশিন আছে, সব মেশিন এমনি দাঁড়িয়ে আছে, স্কেলটন হয়ে গেছে। 10 বছর ধরে এই দুজন যাদের কথা বললেন, তারা এরকম কোনো মানুষও পাননি যার কাছে গিয়ে বিশ্বাসযোগ্যতা জায়গা থেকে বলা যায়। এটাও ঠিক, কেন হয়তো ওরা বুঝছে যে সিএসআর ফান্ড দেবো, ওটাই ভয় পেয়ে গেছে না, নিয়ে চলে সেই ভয় আউট হয়েছে, বর্ষাহীন হয়ে গেছে, হয়তো ভয় পেয়ে গেছে, সেটাও নিয়ে চলে যাবে। তো এমন অবস্থা আছে, এক একটা শ্রমিক, মানে 18 লাখ শ্রমিক শুধু বিড়ি মজদুর আছে শুধু আমাদের মুর্শিদাবাদ জঙ্গিপুরে, আর পিএফ হয়েছে 5 লক্ষ লোকের। ইএসআই কোনো ফ্যাসিলিটি তারা নথিভুক্ত করতে দেয়নি। আর কারা বিড়ি মালিক আছে, সব বিগত সরকারের বড় বড় নেতারা বিড়ি মালিক আছে, হাজার কোটি টাকা মালিক আছে। কিন্তু সেই শ্রমিকে 1000 বিড়ি করতে গেলে 202 টাকা দেয়, সেখানেও 150 বিড়ি মানে নিয়ে নেয়, কি এটা খারাপ বাঁধা হয়েছে। মানে এদেরকে না সরাসরি এদের নামে এফআইআর করে মামলা করে জেলে ঢোকানো দরকার আছে। মানুষের উপরে যা অত্যাচার, সেগুলো করা হবে সময়ের সঙ্গে সঙ্গে। নিশ্চয়ই করা উচিত। আগামী দিন আমরা এই নিয়ে পরিকল্পনা করব, কেন এইভাবে মানুষের উপরে অত্যাচার। একেবারে অর্জুনবাবু, রাজবদলের এই 100 দিন আমরা সেলিব্রেট করছি। সম্মাননীয় অতিথিরা প্রশ্ন করলেন, আমিও প্রশ্ন করলাম, অনেক প্রশ্ন আছে। শুধু একটা শ্রেণীর মানুষজনের হয়ে আমি একটা প্রশ্ন করতে চাই, কারণ বিভিন্ন জায়গায় আমাদের যখন কাজের সূত্রে যেতে হয়, এই যে পরিবহন আর শ্রম দুটোই তো আপনার ভাবনা চিন্তার এবং দায়িত্বের বিষয়। পরিবহনে যারা চুক্তিভিত্তিক শ্রমিক রয়েছেন, তারা বিশ্বাস করুন দুর্বিষহ তাদের অবস্থা। মানে তারা যে বেতন পান, সেই বেতনে খুব স্বাভাবিকভাবে ভাবনা চিন্তাও করা যায় না। বেতন মানে বলতে চাই যে এই টাকাটা, তারা দিনের পর দিন এই আশায় আছে যে সরকার বদল হয়েছে, পালা বদলের নতুন বাংলা যেখানে ভরসা ইন হয়েছে, একটু ঠিক মতন বাঁচবেন তারা, তাদের জন্য কিছু বলবেন? আমার ঠিক মনে আছে, কসবা আমাদের বাস ডিপোতে মাননীয় মুখ্যমন্ত্রী গেছিলেন, উনি অস্পষ্ট একটা বার্তা দিলেন। অনেক
মানে দেখেই বললেন শ্রমিকদেরকে আপনাদের মাইনা তো খুব কম, বাড়ানো উচিত। আপনি বিশ্বাস করবেন না, ট্রান্সপোর্ট ডিপার্টমেন্টে ট্রাম কোম্পানি যারা কাজ করতেন তখন, এটা কিন্তু সিপিএম আমল থেকেই হয়েছিল, তাদেরকে ভুল বুঝিয়ে একটা কাগজে সই করিয়ে নিয়েছিল, আর 10-20 হাজার টাকা এক্সট্রা দিয়ে দিয়েছিল, তারা পেনশন আর পায় না। যখনই আমি মন্ত্রী হয়ে ওখানে গেলাম, আমার কাছে রোজ ভিড় লাগতো। আমি তখন লিস্ট বের করলাম, আপনারা আপনাদের নিজের হাতটা কেটে নিয়েছে। এমনও বেইমানি হয়েছে, এরপরে তৃণমূল সরকার সেই কাজ করেছে। কন্টেকচুয়াল ড্রাইভার কন্ট্রাক্টর আছে, তারও যা বাসের সংখ্যা আছে সেই সংখ্যা রেশিওতেও ড্রাইভার আর কন্ডাক্টর নেই। তাহলে এবার এই ছবিগুলো আমাদের আর দেখতে হবে না। আজকে এই যে পালা বদলের এই যে সময়, এই যে 100 দিন আমরা সেলিব্রেট করছি, সেই দিন আপনার কাছ থেকে আমরা এই আশ্বাসটুকু পেলাম। নিশ্চয়ই।